বর্ষাকাল, বৃষ্টি হবে, এটাই নিয়ম। কিন্তু এত বৃষ্টি, এখন মনে হয় হয়েছে তো অনেক বৃষ্টি, আর কত। গত রাত সারা রাত বৃষ্টি হয়েছে, গত কয়েকদিন ধরেই অঝোরে বৃষ্টি পড়ছে। আর এত বেশি বৃষ্টি পড়ছে যে এখন রাস্তাঘাট তলিয়ে গিয়েছে, ছাদ থেকে অঝোর ধারায় পানি পড়ছে। ঘুম ভেঙে গেল শব্দে, সকালও হয়ে গিয়েছে। বাইরে তাকিয়ে দেখি কলা গাছগুলো একদম সবুজ দেখা যাচ্ছে। আজ আমার অফিসের বন্ধের দিন, কারণ আমি বেশ লম্বা একটা বন্ধ পেয়েছি। আর বন্ধ পেলে বাসায় আমার বিভিন্ন টুকিটাকি অনেক ধরনের কাজ থাকে, যেই কাজগুলি আমি করে নিই। আমি সুরভি বাহার ব্লগ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। তো আমার আজকের ব্লগে কি থাকছে চলো দেখে নিই। সকালবেলা প্রথমে চলে এলাম ছাদে। কেন বলো তো? কারণ বাড়ির কাজ ধরেছি। যারা আমার রেগুলার ব্লগ দেখো তারা কিন্তু সবাই জানো, বাড়ির কাজ ধরার কারণে ছাদের গাছগুলো নিচে অনেকগুলি নিয়ে আসা হয়েছে, কিন্তু পুঁই শাক, পুদিনা পাতার এগুলি এখনও ছাদে কিন্তু রয়ে গিয়েছে। কারণ যেহেতু এগুলি কোনো টবে লাগানো হয় নাই, তো এগুলিকে ছাদ থেকে নিয়ে আসতে হবে। কিন্তু আমার তো অফিস, আমি পারছিলাম না। প্রতিদিনই ভাবছিলাম একটু আর্লি ঘুম থেকে উঠে চেষ্টা করব নিয়ে আসার, কিন্তু ততদিনে কাজও কিন্তু শুরু হয়ে গেল। আমার প্রতিটা সময় এতটা বেশি ব্যস্ততার মধ্যে দিয়ে যায়, অনেক প্রয়োজনীয় কাজ আমি চাইলেও করে উঠতে পারি না। যদিও ভেবেছিলাম যারা রাজমিস্ত্রি আসবে তাদের আগে আমি ছাদ থেকে শাকগুলি নিয়ে আসব, কিন্তু আমি আসার পরেই ওরাও চলে এলো। আর এই ব্যস্ততার মধ্যেই দেখা যায় এই ছাদের শাক আর পুদিনা পাতা এগুলি নেওয়া হয়ে ওঠেনি। আমি সবসময় যে রিগ্রোথ করার চেষ্টা করি, যেমন ছাদ থেকে পুঁই শাক আমি কিন্তু অনেকবার খেয়েছি। আর এই পুঁই শাক সম্পূর্ণটাই পুঁই শাকের ডাল থেকে রিগ্রোথ করা। বাজার থেকে যখনই পুঁই শাক নিয়ে আসি, আর সেই গোড়াগুলি, ডালগুলি আমি বিভিন্ন জায়গায় পুঁতে রাখি। যদিও আমার বাড়িতে মাটি নেই, কিন্তু ছাদে যে মাটি আছে আমি সেখানেই লাগিয়ে নিই। আর পুঁই শাকগুলি না টবের চেয়ে এরকম খোলা মাটিতে অনেক বেশি ভালো হয়। আর এই গাছগুলি দেখো বৃষ্টি পেয়ে কতটা সবুজ হয়ে গিয়েছে, কত ভালো দেখাচ্ছে, তাই না? গত সপ্তাহ শাক নিয়েছিলাম, সেই শাকগুলি 3 দিন খাওয়া হয়েছে। যেহেতু জানি বাড়ির কাজগুলো করা হবে এবং বাড়ির কাজ ধরা হবে, চেষ্টা করছিলাম একটু একটু করে নিয়ে খাওয়ার জন্য। ততদিনে কাজটাও শুরু হয়ে গেল। আমি আজ চেষ্টা করেছি যে যারা কাজ করবে তাদের আগেই, ছাদে এখন আর ওঠা যাচ্ছিল না, তো তাদের আগেই আমি চলে আসব, এসে শাকগুলি নিব। তো এখন শাকগুলি কেটে নিচ্ছি। আর প্রতিদিনই দেখা যায় এক্সট্রা কিছু কাজ যখনই আমি বাসায় থাকি তখনই করে নিই। যেমন তোমরা আমার গত ভিডিওতে দেখেছো আমি আর যে ফ্রিজে টমেটো রেখেছিলাম সংরক্ষণ করে, সেই টমেটোটা আমি কেচাপ বানিয়ে নিয়েছি। কারণ ফ্রিজ একদম অনেক বেশি ওভারলোড হয়ে গিয়েছিল। আর এত ওভারলোড হলে কি হয়, ফ্রিজের তাপমাত্রা একটু প্রবলেম হয়, ফ্রিজটা শব্দ করছিল। তারপর যখন আমি ওদের সার্ভিস সেন্টারে ফোন দিলাম, তখন আমাকে বলল যে আপু, ফ্রিজটা বেশি ওভারলোড হয়ে গিয়েছে, ফ্রিজটাকে হালকা পাতলা একটু যদি হালকা করে দেন ফ্রিজে জিনিসপত্রগুলি, তাহলে শব্দটা আর থাকবে না। সত্যি কিন্তু তাই হলো, ফ্রিজে এখন আর কোনো শব্দ হচ্ছে না। প্রতিটা জিনিসেরই ধারণ ক্ষমতা আছে,
সেটা ফ্রিজ হোক আর যত যন্ত্র হোক, মানুষ হোক, সব কিছুই। মানুষ ধারণ ক্ষমতার বাইরে যেমন কোনো কিছু করতে পারে না, ঠিক যন্ত্র তাই। আর এই পুঁইশাকগুলি অনেক দিন ধরে কাটবো করে কাটা হচ্ছিল না, কারণ অলরেডি 3 দিন ধরে পুঁইশাক খাচ্ছিলাম। আর প্রতিদিন তো চাইলেও এক জিনিস খেতে ভালো লাগে না। আলহামদুলিল্লাহ বাড়ির কাজটা শুরু করতে পেরেছি। অনেক দিন ধরে ভাবছিলাম করব, কিন্তু করা হয়ে উঠছিল না। এখন শুরু করতে পেরে বেশ ভালো লাগছে, কারণ কোনো কিছু যদি শুরু করতে না পারি তাহলে শেষ করব কিভাবে? সমস্যা তো থাকবে, ঝামেলাও থাকবে, কিন্তু শুরু তো করতে হবে। তো শুরু করতে পেরেছি, এটা অনেক ভালো লাগার একটা কাজ করছে। আর এদিকে আমি ছাদে যখন শাক করতে এলাম, শাক কাটতে, তখন দেখলাম যে এখানে শাকের নিচে প্রচুর কেঁচো। আমরা সবাই জানি মাটির মধ্যে কেঁচো থাকলে তার ফলন ভালো হয়, কিন্তু তারপরও কেন জানি আমার কাছে কেঁচো জিনিসটা একদমই ভালো লাগে না। আমার না মনে হয় কারোরই ভালো লাগে না। কিছুদিন আগে টিভিতে একটা প্রতিবেদন দেখেছিলাম, একজন আপু তিনি কেঁচো চাষ করে বেশ অবাকই হয়েছে। কেঁচো মানুষ চাষ করতে পারে? যাই হোক, আমার এই যে যাওয়ার জায়গাটা মোটামুটি বন্ধ হয়ে গিয়েছে। যেমন তোমাদের বলছিলাম যে এত বেশি আমি ব্যস্ত যে ছাদে উঠে শাকগুলি নিব, পুদিনা পাতাগুলি নিব, সেগুলি আর নিতে পারছিলাম না। ততদিনে কাজ শুরু হয়ে গিয়েছে, আর এখন ছাদে ওঠার আর কোনো জায়গাও নেই। যেমন এই মুহূর্তে আমি খুঁজে খুঁজে জায়গা বের করে যাওয়ার চেষ্টা করছি। আর এছাড়াও আমার ছাদে যতগুলি গাছ ছিল, বেশ কিছু গাছ আমি নিচে নেওয়ার চেষ্টা করেছি, আর বেশ কিছু গাছ এখনো পড়ে আছে। তো এখন তো চাইলেও আর ছাদে ওঠা যাবে না, আর গাছগুলিও রাখা যাবে না। তো যতটুকু নেওয়ার হয়েছে, আর বাকিটুকুও নিতে পারবো কিনা জানি না, কারণ আমার বারান্দার যতটুকু জায়গা সেটা রিঅ্যারেঞ্জ করে তারপরই নিতে হবে। আর বাড়ির এরকম কাজ নিজের চোখের সামনে দেখতে পেয়ে বেশ ভালো লাগছে। কিন্তু আমাদের জীবনের কত স্বপ্ন, তাই না? বাড়ি, গাড়ি, আরও কত কি চাহিদার মানুষের জীবনে শেষ নেই। জানি না বাড়ির কাজটা কবে শেষ হবে, কবে আমি উপরে উঠতে পারবো। তবে বেশ ভালো লাগার বিষয় যে বাড়ির কাজটা অনেক দ্রুতই শেষ হচ্ছে, কিন্তু যেভাবে বৃষ্টি হচ্ছে আমার মনে হয় না যে আর কাজ ওরা করতে পারবে, কারণ গত 2 দিন ওরা কোনো কাজ করতে পারে নাই। আর এই যে পুঁইশাকগুলি নিয়ে এসেছি, এতটা সবুজ পুঁইশাক, দেখে বুঝতে পারছো যে কত পিওর একটা শাক বলা যায় এটাকে একদম, কারণ কোনো সার ছাড়া, এখানে কোনো সার ব্যবহার করা হয় নাই। আর এই গাছের বা ছাদের এরকম টুকটাক কিছু করে লাগিয়ে রান্না করে খেতে কিন্তু দারুণ লাগে। আমার মনে হয় এটা কম বেশি সব গৃহিণীদেরই ভালো লাগে। আমি যখন ছাদে গিয়েছিলাম সেটা ছিল সকাল 7টা, ততক্ষণও আমার নাস্তা রেডি হয় নাই। তো বাসায় ফিরেই নাস্তার আয়োজন করছি। সকালে পরোটা, অ্যাজ ইউজুয়াল প্রতিদিনের মতো পরোটা করছি। আর বন্ধের দিন হওয়াতে বাইরেও বৃষ্টি, ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে, আর বাসা তো সবাই ঘুমিয়ে আছে। তবে আমার কিন্তু বেশ ভালোই লাগছে, একা একা আমি কাজ করছি। আর এতক্ষণ আম্মু উঠেও গিয়েছে। সব কিছু মিলিয়ে আম্মু নাস্তার জন্য এই মুহূর্তে অপেক্ষা করবে। তো মনে হচ্ছে যে আসলে সকালবেলাটা আমার কিন্তু বেশ সার্থক। কারণ কি বলতো, কারণ আমি যখন নিজের মতো করে রান্না করি, যখন পরিবারের সবাই খায়, আমার কাছে বেশ ভালো লাগে। আমি যেমন রান্না করতে পছন্দ করি,
ঠিক তেমনি খাওয়াতে পছন্দ করি। আর রান্না ভালো হওয়াটা আমার জন্য অনেক দরকার, অনেক প্রয়োজন, কারণ আমি যেমন তেমন করে কোনো কিছু করতে পারি না। চেষ্টা করি অনেক ভালো করার, যতটুকু ভালো হয় আলহামদুলিল্লাহ। পরিবারের সবাই খুব পছন্দ করে রান্না। আর সকালের নাস্তা, একটা সময় আম্মুই সকালের নাস্তাটা রেডি করতো, সবজি ভাজি, রুটি, পরোটা। কিন্তু কিভাবে যেন আস্তে আস্তে আমার যখন রান্নার ঝোঁক এলো রান্নার প্রতি, তখন এগুলি নিজেই করতে শুরু করলাম। আমার মনে হয় না আমি কখনো ভেবেছি আমি বেলন পিঁড়ির মধ্যে রুটি বানাতে পারবো। সেই আমি সুন্দর সুন্দর পরোটা বানাচ্ছি, মোগলাই পরোটা বানাচ্ছি, কখনো লুচি বানাচ্ছি, কখনো পুরি বানাচ্ছি। সময় সুযোগ পেলে আমি রান্নাঘরে চলে আসি, কিছু না কিছু রান্না করার চেষ্টা করি। আর এই রান্নাটা আমার একটা ভালো লাগার জায়গা, কারণ আমি আসলে আমার যে ডিপ্রেশনের জায়গা বলো, যে অনেক সময় অনেক কিছু ভালো লাগে না, বা অনেক সময় অনেক কিছু চেয়েও হয় না, অনেক কিছু ইচ্ছে করে, ইচ্ছেগুলো পূরণ করতে পারি না। তো কষ্টগুলি যেগুলি থাকে, আমি রান্না করে এলে আমার রান্নার মাধ্যমে আমি সেই কষ্টগুলি কিন্তু একদম ভুলে যাই। আমার বলতে পারো বর্তমানে সবচেয়ে ভালো লাগার জায়গাটাই হলো আমার রান্নাঘর। রান্না করতে আমার এতটাই পছন্দ, এতটাই ভালো লাগে। তবে আমি কিন্তু একটা সময় এতটা ভালো লাগার রান্নাঘরে ছিল না, কখনো মনেই হয় নাই যে আমি রান্নাঘরে আসবো, রান্না করব। আর এখন আমি করে নিচ্ছি হলো ডিমের অমলেট। কিছুক্ষণ আগে পরোটা খেয়েছি, হঠাৎ করে আমার কেন যেন মনে হলো যে ডিমের অমলেট খাবো। আর শুধু আমি বা অন্য কেউ এরকম আছে কি না জানি না, তোমরা জানিও আমার মতো। আমি যখন বাসায় থাকি তখন আমার বারবার মনে হয় যেন এটা খাবো, ওটা খাবো, কিছু না কিছু করার চেষ্টা করি। সবসময় কিছু না কিছু রান্না করার চেষ্টা করি, কিছু না কিছু খাওয়ার চেষ্টা করি। মনে হয় যেন একটু বিস্কিট খাই, একটু মুড়ি খাই, বা একটু এখন যেমন মনে হলো যে ডিমের অমলেট খাই, কখনো বা একটু ম্যাগি নুডলস বয়েল করে খাই। আমি সাধারণত ম্যাগি নুডলসটা ভেজে খাই না, মানে ডিম দিয়ে ভেজে যে খাওয়া সেটা খাই না। আমার ম্যাগিটা বেশ সিদ্ধ করে খেতে বেশ ভালো লাগে। তো আমার খাওয়া দাওয়া বাসায় থাকলে ক্ষুধা বেশি পায় আমার, আর আমার খাওয়াটাই বাসায় থাকলে বেশি হয়। মাঝে মাঝে মনে হয় অফিসটাই ভালো, খাওয়াটা কম হয়, আর বাসায় থাকলে খাওয়ার পরিমাণও বেড়ে যায়। আর সবারই তো একটু কম বেশি হেলথ কনসিয়াস থাকতে হয়, কিছু করার নেই। কারণ বর্তমান সময়ে আমাদের যে পারিপার্শ্বিক অবস্থা, আমরা যেসব খাবার খাই, এইসব খাবারে এত বেশি জাঙ্ক ফুড খাওয়া হয় খাবারের মধ্যে। আসলে এখন নিজে ডায়েট করা, পরিবারকে ডায়েটের মধ্যে রাখা, এটাও কিন্তু একটা বিশেষ জরুরি প্রয়োজন হয়ে পড়েছে। তো ডিমের অমলেট হয়ে গিয়েছে, আর আমি ডিমের অমলেটটা যখন করি, ডিমটা কখনো কখনো আমি উল্টে দিই, তবে ম্যাক্সিমাম টাইমে আমি উল্টে দিই না। আমার কাছে এখন এভাবেই ভালো লাগে। একটা সময় আমি ডিমের অমলেট একদম খেতে পারতাম না, ডিম বয়েল অথবা ডিম ভাজা, যেটা পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে, সেটা খেতাম। এখন বেশ ভালো লাগে। আর আমি এত বেশি ডিম খাই, আমার মনে হয় খুব কম মানুষই খায়। কারণ কি, অনেকে আমাকে বলে, আমার ব্লগে, আগের ব্লগগুলি যারা দেখেছে তারা বলে যে তুমি এত বেশি ডিম খেও না, তোমার হাই কোলেস্টেরল হবে, তোমার ব্লাড প্রেশার বেড়ে যাবে, অনেক কিছুই বলে। কিন্তু আমার কেন যেন অন্যান্য খাবারের থেকে এটাকে অনেক বেটার মনে হয়। অল্প ক্ষুধা, অল্প একটু খাওয়া, তো এটাকে অনেক বেটার, অনেক ভালো লাগে। আর আমার প্রিয় জায়গাটায় বসে খেয়ে নিচ্ছি, এটা আমার অনেক ফেভারিট একটা প্লেস। আমি সাধারণত যেহেতু প্রকৃতি পছন্দ করি,
প্রকৃতির আশেপাশে থাকতে পছন্দ করি, গাছ ভালো লাগে। আমি এই জায়গাটা বসে এখানে জানলাটা খুলে দিলে খুব সুন্দর বাতাস, তার সাথে সবুজ গাছগুলো দেখা যায়। আর এখন তো বৃষ্টির সময়, হয়তোবা 10 মিনিট বৃষ্টি পড়লো, আবার 2 মিনিটের জন্য থেমে গেল, আবার 1 ঘন্টা বৃষ্টি হলো, 15 মিনিটের জন্য থেমে গেল। তো আমি এখানে বসে দিনের অনেকটা সময় বৃষ্টি দেখি, সামনে কিছু গাছ আছে, গাছগুলি দেখি, প্রকৃতি। আর আমি মাঝে মাঝে মনে হয় আমি যদি প্রকৃতির সাথে মিশে যেতে পারতাম। কখনো কখনো মনে হয় সুন্দরবন চলে যাই, সুন্দরবনে গিয়ে অনেক সময় অনেক ভিডিওর মধ্যে ঘর, ঠিক সেরকম গাছের মধ্যে একটা ঘর একদম নিজের, সেই ঘরে থাকবো, বৃষ্টি পড়বে, বাতাস, পাতার নড়াচড়া। আমার অনুভূতিগুলি হয়তোবা তোমরা অনেকে রিলেট করতে পারবে না, যারা রিলেট করো তারা বুঝতে পারবে। সবুজ গাছ আমাকে অনেক বেশি টানে। ইট পাথরের শহর থেকে কখনো মনে হয় আমি কি দূরে কোথাও যেতে পারবো। পরিবার, সব কিছু মিলিয়ে মানুষ চায়, যা চায় সবসময় তা পারে না। দুপুরের লাঞ্চ টাইম হচ্ছে। প্রতিদিনই কিছু না কিছু নিত্য নতুন রান্না করার চেষ্টা করি। অনেক সময় সেগুলি আমি ভিডিও করি, তোমাদের সাথে শেয়ার করি। অনেক সময় সময়ের স্বল্পতায় করতে পারি না। তো আজ ছুটির দিনে বসে বসে সেটাই ভাবছি কি রান্না করব। আমার যেহেতু খাওয়ার প্রতি একটু ঝোঁক আছে, ভালো রান্না করার প্রতি একটু ঝোঁক আছে, বাড়িতে কোনো গেস্ট আসলে আমার বেশ ভালো লাগে যে আমি কিছু রান্না করে খাওয়াবো। মানে রান্না করার প্রয়োজনে আমি ভাবি যে কেউ আসুক, তাকে আমি রান্না করা খাওয়াবো। তবে এক্ষেত্রে সবচেয়ে বড় অবদান হলো আমার বোন, আমার ভাগ্নি। ওরা দুজন এলে আমি আমার নিজের মতো করে অনেক কিছু রান্না করে ওদের খাওয়াতে পারি। আর আমার একটা ভালো লাগার জায়গা কাউকে খাওয়াতে পারলে। আর এদিকে আম্মু আতপ চালগুলি বয়মে ভরে রাখছে। তোমাদের বলেছিলাম একটা ব্লগে যে আসলে আমার কাছে এতটা সময়ের অভাব যে আমাদের নানার বাড়ি থেকে অনেকগুলি আতপ চাল নিয়ে আসা হয়েছিল, কিন্তু সেগুলি ভাঙায় রাখতে পারছিলাম না। আর বেশি দিন যদি বাইরে থাকে তাহলে যেহেতু বর্ষাকাল, যে কোনো সময় কালো পোকা হয়ে যাবে। তো আতপ চালটা অলরেডি আমি ভুলে গিয়েছিলাম। তো আম্মুকে হঠাৎ করে মনে পড়লো, জিজ্ঞেস করাতে বললো যে আম্মু উঠিয়ে রেখেছে। তারপরে আবার বের করে 2 দিন রোদে শুকিয়ে সেটাকে গুঁড়ো করে রাখছি। আর আমি ওই যে বললাম আমার একটু রান্না করার বাতিক আছে, একটু বিশেষ বিশেষ রান্না করার একটা অভ্যাস বা শখ আছে। তো আমি সবসময় যেমন বেসন, চালের গুঁড়া, কাঁচা আম, পাকা তাল, অনেক সময় কলাও আমি ডিপ ফ্রিজে রেখে দিই কিছু না কিছু করার জন্য, কিছু না কিছু করে খাওয়ার জন্য। পিঠে পুলি আমি শীতের সময় সবসময় করি, আর আমার কাছে বেশ ভালো লাগে রান্নাটা। আর রান্না ভালো লাগার পিছনে এখন সবচেয়ে বড় কারণ হয়ে গিয়েছে আমার বোন, আমার মাকে খাওয়ানো। আমি চাই আমার মা সব কিছু খাক। আর আম্মু যেহেতু এখন রান্না করতে খুব একটি পছন্দ করে না, তাই আমিও রান্না করে আম্মুকে খাওয়াতে পছন্দ করি। আর এই বৃষ্টির এই সময়টা কিন্তু তেলের পিঠা বা পাকা তালের যে পিঠা, এই ধরনের পিঠাগুলি করলে কিন্তু দারুণ লাগে। বসে বসে বৃষ্টি দেখা, তার সাথে একটু পিঠে পুলি খাওয়া। ভাজা পিঠেগুলি এই বৃষ্টির সময়টা পরিবারের সবাই যখন একসাথে থাকে, বিশেষ করে যৌথ ফ্যামিলিতে, এই পিঠে পুলির সময়টা বেশ আনন্দের একটা সময়। বেশ আনন্দ করে পিঠে পুলি করে খাওয়া যায়। আমি অনেক সময় আমার বাসায় যেহেতু
আমরা মানুষ মাত্র 3 জন। বোন না আসলে আমি তখন আর কোনো কিছু রান্না করি না, তেমন একটা কিছু করি না। বোন আসলে তখনই অপেক্ষা করি যে ও আসলে তখন কিছু করব, পিঠে হোক যেটাই হোক। তবে এই বৃষ্টির সিজনে আমার কিন্তু পিঠে বানাতে খুব ইচ্ছে করছে, আর চালের গুঁড়াটাও ঠিক আমার সামনেই আছে। যেদিন বন্ধ হবে হয়তো একদিন পিঠে করে ফেলবো, আর সেই রেসিপিও তোমাদের সাথে শেয়ার করব, সেই ব্লগটাও শেয়ার করব তোমাদের সাথে। চেষ্টা করি সবসময় হালকা কিছু বাসায় করে সবাইকে খাওয়াতে। এদিকে এত বেশি বৃষ্টিপাতের কারণে আমার বাড়ির কাজ বন্ধ হয়ে গিয়েছে। লেবারগুলোও চলে গেল, কারণ তারা চাইলেও আর কাজ করতে পারছিল না। কিন্তু কিছু করার নেই, বাড়ির কাজ তো করতে হবে। তারপর তাদেরকে রিকোয়েস্ট করার পর তারা বলল যে আজ আর করবে না, আগামীকাল করবে। জানি না আগামীকাল বৃষ্টি থামবে কিনা। আর এই বৃষ্টির সময়টা সবচেয়ে বেশি কষ্ট যারা স্কুল কলেজে পড়ে, ছোট ছোট ছেলে মেয়েরা, তাদের। আমরা যারা আছি অফিস গোয়িং তাদের তো জানি না, যেহেতু আজ বন্ধ, অফিস যাচ্ছি না, আগামীকাল অফিস কিভাবে যাব। এই যে বলছিলাম, কিছুক্ষণ আগে বলেছিলাম যে আমার বাসা থাকলে সবসময় কিছু না কিছু খেতে ইচ্ছে করছে। আর এই যে এখন আবার ম্যাঙ্গো নিয়ে বসে গিয়েছি। তোমরা একটু বলবে তোমরা আমার মতো করো কিনা। আমি কিন্তু এই কাজগুলি করি, হয়তো বা কিছু না কিছু না হলেও আমি একটু বিস্কিট বা একটু মুড়ি খেতেই থাকি। আমি জানি না আমার মতো আর কেউ আছে কিনা। তোমরা হয়তো ভাববে যে মেয়েটা এত বেশি খায়। আসলে আমার বাসায় থাকলে আমার খাবারটা হিসেবের বাইরেই চলে যায়, হিসেব ছাড়া খাবার। তোমরা কমেন্টস করে জানাতে পারো তোমাদের হ্যাবিট কীরকম, আমার মতোই কিনা। বিশেষ করে হয়তোবা আমি চাকরি করার কারণে আমার ভিতরে এই হ্যাবিটটা গ্রো করেছে। কারণ যেহেতু বাসায় থাকতে পারি না, পছন্দ মতো কোনো কিছু খেতে পারি না, পছন্দ মতো সময়ে চাইলেও কোনো কিছু খাওয়া যায় না। আর এই কারণেই হয়তোবা বাসায় থাকার কারণে আমার কিছু না কিছু খেতে ইচ্ছে করে, কিছু না কিছু খেতে ভালো লাগে। আম্মু আবার এদিকে জিজ্ঞেস করছে যে আমি যদি এখন ম্যাঙ্গো খাই তাহলে কখন ভাত খাবো। এদিকে বাড়ির কাজের ওদেরকে রিকোয়েস্ট করার পর ওরা এখানে একটু কাজ করছে, সেটাও দেখে নিলাম। আর ওরা আসলে বৃষ্টির মধ্যে কাজ করতে চায় না, কিন্তু তাদেরকে রিকোয়েস্ট করলাম, যেহেতু কাজটা একবারে থেমে গেলে আসলে কিন্তু প্রবলেম। কারণ হঠাৎ করে যেহেতু কাজটা শুরু করেছি, আর উপরের ছাদটা ভালো করে ঢালাই করে না দিতে পারলে দেখা যায় আমার বাসাটাও পানি দিয়ে পুরো ভরে যাবে। যেহেতু এখন কাজ শুরু করা হয়ে গিয়েছে, থামার তো আর সুযোগ নেই। তারপর ওরা চেষ্টা করছে কাজ করার। আসলে ভাবছি আমি যেমন অফিসে চাকরি করি, ব্যাংকে চাকরি করি, আমার কাজ যেরকম আমার কাছে কষ্টের, ঠিক সবার কাজই সবার কাছে কষ্টের। এই কায়িক পরিশ্রম, ওরা যখন বাঁশ তুলছিল, যখন কাঠ তুলছিল, তো ওদের কাজগুলি দেখে বেশ অবাক হলাম যে আসলে পৃথিবীর প্রতিটা মানুষই জীবিকার জন্য কত কষ্ট করে। আর এদিকে আম্মু টনক নড়েছে যে আম্মুর পুদিনা গাছের
এখানে বাঁশ দেয়া হয়ে গিয়েছে। তো আমি এখানে এসে অনেকগুলি পুদিনা পাতা নিলাম, যতটুকু নিতে পারি। এর মধ্যে আম্মু চলে এসেছে পুদিনা পাতাগুলি নেওয়ার জন্য। আর অনেকগুলি পুদিনা পাতা তোমরা দেখতে পাচ্ছ যে এখানে প্রায় 1 ট্রের মতো পুদিনা পাতা হয়েছে। আর যদি আমরা আরও আগে নিতে পারতাম তাহলে 2 ট্রের মতো হতো, কারণ অর্ধেকের বেশি পুদিনা পাতা আমরা নিতেই পারি নাই। আর পুদিনা পাতাটা সকালবেলা জুস করে খাওয়া হয়, মুড়ি ভর্তার সাথে খাওয়া হয়, বা অনেক সময় চাটনি করে কোনো কিছুর সাথে খাওয়া হয়। তো আমাদের বাসায় সবসময় আমি পুদিনা পাতা চাষটা করে থাকি, যেহেতু পুদিনা পাতা আমার অনেক পছন্দের। আর রোজার সময় তো পুদিনা পাতা ছাড়া মুড়ি ভর্তা করাই যায় না, খাওয়াই যায় না। আর আমার ছাদের এই যে সিঁড়ির একাংশ দেখতে পাচ্ছ, এখানে ওদের কাজের সব কিছু রাখা হয়েছে। আর পুদিনা পাতাগুলি বৃষ্টি হওয়ার কারণে অনেক সুন্দর গ্রো করেছিল, কিন্তু রাখার তো সুযোগ নেই, তাই নিয়ে নিতে হলো। আর ফাইনালি বাসায় চলে এলাম। পুদিনা পাতা অনেকগুলি। আম্মু আমার সাথে মোটামুটি চেঁচামেচি করছে, কেন পুদিনা পাতাগুলি আমি আগে নিয়ে আসিনি। সময়ের অভাবে কিন্তু পারি নাই আমি। আসলে আম্মু একটু বিরক্তি হলো যে ওরা কাজ শুরু করে দিল এভাবে। পুদিনা পাতাগুলি আনার প্রয়োজন ছিল, এখানে অনেক মাটি ছিল। আমরা চাইলে একটা টবের মধ্যে, 2টা টবের মধ্যে পুদিনা পাতাগুলো আবার নতুন করে গ্রো করাতে পারতাম, কিন্তু যাই হোক, কিছু করার নেই, সেখান থেকে নিয়ে এলাম। তবে এটাও কিন্তু অনেক দিন হয়ে যাবে। আর তোমরা তো সবাই জানো যে পুদিনা পাতা কতটা উপকারী। আর আমি এখানে নামাজ পড়তে বসে হঠাৎ করে আমার খুব ছোট্ট একটা তসবি ছিল, বর সৌদি আরব থেকে নিয়ে এসেছিল। হঠাৎ করে তসবিটা ছিঁড়ে গেল। তবে তসবিটা ছিঁড়ে যাওয়ার কারণে মনটা যতটুকু খারাপ হয়েছে তার চেয়ে বেশি খারাপ হয়েছে যে এই তসবিটা যেদিন ছিঁড়েছে ঠিক সেদিনই আমাদের বাড়িতে একটা দুর্ঘটনা ঘটেছে। আমাদের পরিবারের খুব কাছের মানুষ, তাকে আমরা হারিয়েছি। তো আমার একদম কাছের যে পরিবারের মানুষটিকে আমরা যাকে হারালাম, তার বিধি আত্মার মাগফিরাত কামনা করছি। আর আমার কেন জানি মনে হয়, যদি পরিবারের কারো কোনো ক্ষতি হয় বা পরিবারের কারো কোনো ঘটনা ঘটে, আমরা কোনো না কোনোভাবে সেই জিনিসটা ইঙ্গিত পেয়ে যাই। যেমন গতকাল আমি যখন অফিস যাব, তার আগে পাশের বাড়ির একটা বিড়াল এসে আমার কাছে এমনভাবে চেয়েছিল, আমি একটু ভয়ে পেয়েছিলাম। তারপর আম্মুকে যখন বললাম, আম্মু বলল থাক, জানলা লাগিয়ে দে। তারপর যখন নাস্তা করছিলাম, ঠিক সেখানেও এসে এমনভাবে তাকিয়েছিল, সে খাবার চাচ্ছিল না, মানে সে তাকিয়েছিল মনে হয় যেন আমাকে সে দয়া দেখানো বা সহমর্মিতা, লাইক দ্যাট, এরকম কিছু। তো আমার কাছে কেন যেন সেই তার চাহনিটা ভালো লাগেনি। তারপরে আজকে এই দুর্ঘটনা, আমার পরিবারের একজন পৃথিবী ছেড়ে চলে গিয়েছে। আর সন্ধ্যায় এই তসবিটা ছিঁড়ে গেল। তোমরা যারা আমার ভিডিওটা দেখছো, কমেন্টস করে জানিও তোমাদের কেমন লেগেছে আজকের ভিডিওটি। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। হারানোর কষ্ট আমার মতো তোমাদের হয়তো অনেকেই বুঝো, কারণ আমার খুব কাছে, সবচেয়ে কাছের আমার জীবনের আমার বাবা চলে যাওয়ার পরেই সেই হারানোর কষ্টটাই আমার কাছে পৃথিবীর সবচেয়ে বড় কষ্ট, শ্রেষ্ঠ কষ্ট বলে মনে হয়। আজকের মতো এখানেই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। অবশ্যই রাস্তা যখন ক্রস করবে দেখে শুনে ক্রস করবে। বাই।